সিঁড়ির নিচে পা মুড়ে বসা অবস্থায় রয়েছে দেহ। সিঁড়ির রেলিং থেকে গলায় বাঁধা রয়েছে নাইলন দড়ি। দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য। মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। রাজনৈতিক কারণে কি খুন করা হয়েছে নিখিল নায়েককে? পারিবারিক বিবাদে খুন, নাকি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন? ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন। যদিও পরিবার পরিজন কেউই আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজকে ফরেনসিক টিম আসার কথা আছে, ফরেনসিক চাইছেন? অবশ্যই, না হলে জানবো কি করে? তো ফুল ইনভেস্টিগেশন আমরা চাই, কি হয়েছিল না হয়েছিল সেটা তো জানতে চাই। খুবই ইচ্ছুক কি হয়েছিল অ্যাকচুয়ালি বাবার সঙ্গে। শনিবার বিকেলে দুর্গাপুরের 1 নম্বর ওয়ার্ডের কমলপুরের দশের বাঁধ এলাকায় নিজের বাগান বাড়ি থেকে উদ্ধার হয় বছর 60-এর নিখিল নায়েকের দেহ। তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি। দুর্গাপুর থানার কমলপুরে এই যে বাড়ি, এই বাড়ি থেকেই গতকাল নিখিল নায়েক তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সিঁড়ির নিচে। প্রতিবেশী, সহকর্মীরা এবং পরিবারের লোকেরাও দাবি করছে যে এই ঘটনার উপযুক্ত তদন্ত চাই। রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এটি একটি খুনের ঘটনা। যদিও ওটা ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশের তরফে বলা হচ্ছে ময়নাতদন্ত হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পারিবারিক বা না 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 কোনো সত্য নেই। বাগান বাড়িতে কি বাইরের কোনো লোকের যাতায়াত ছিল? তারও কোনো জানা নেই। সূত্রের খবর, দেহ থেকে একটু দূরে বেঞ্চের ওপর রাখা ছিল মাংস ভাতের থালা, হাতে লেগেছিল ভাত। তাহলে কি খাবারে বিষ মিশিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে? উত্তর পেতে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা। এদিন ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। কারণ কোনো মানুষ খেতে খেতে এঁঠো হাতে তার সুইসাইড করতে পারে না। পরিবার সূত্রে দাবি, প্রতিদিন সকালে বাড়ি থেকে স্কুটারে করে বাগান বাড়িতে যেতেন তৃণমূল নেতা। দুপুরে খেতেন বাগান বাড়িতেই। বাগানের এক কর্মীর দাবি, দুপুরে এসে দেখেন এভাবে পড়ে রয়েছেন তিনি। বাড়ির বাইরে পড়েছিল তার স্কুটার। ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে বিজেপি। পাণ্ডবেশ্বর বিধায়ক জেলা সভাপতি বলেছেন যে তাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। খাবার কারা বসে খায়? হয় আত্মীয় স্বজন, বাড়ির লোক, কেউ না কাছের কোনো ক্লোজ বন্ধুরা। তারা হয়তো ফিস্ট করছিলেন। তো কাছে বন্ধু কারা হবে? তার দলের লোকরা হবে। নিখিলবাবু ওই এলাকার অত্যন্ত সুসংগঠক ছিলেন। তৃণমূল কংগ্রেসের তারা এখন ঢুকতে পারছিলেন না। এরকম তো নয়, তারা কিছু করেছেন। আগে তো জানতে হবে মৃত্যুটা কেন হলো। তারপরে যদি ওনাকে কেউ মেরে থাকেন এবং তার কারণে যদি মৃত্যু হয়ে থাকে, তখন এইসব প্রশ্ন। আমি সংশয়মুক্ত নয় যে কী কারণে ওনার মৃত্যু হয়েছে। ফরেনসিক তো হবেই। যেসব আনুষাঙ্গিক যেসব দ্রব্যাদি পাওয়া গেছে ওইখানে ঘটনাস্থলে, তার তো ফরেনসিক যাচাই হবেই। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনা হলে বাধা দেওয়ার চেষ্টা করতেন তৃণমূল নেতা। সেক্ষেত্রে ঘর লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি। মৃতের শরীরে কোনো আঁচড় বা আঘাতের চিহ্নও মেলেনি। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, एबीपी आनंद, पश्चिम बर्धमान। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। ভারতীয় অর্থনীতিকে বেকায়দায় ফেলতে একের পর এক কৌশল নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের তরুণ প্রজন্মের আমেরিকান ড্রিমকে দুঃস্বপ্নে পরিণত করতে একদা বন্ধু ট্রাম্প যখন মরিয়া, তখন স্বদেশী আনার কথা শোনা গেল নরেন্দ্র মোদীর গলায়। আমেরিকার দাদাগিরির মুখে কার্যত স্বদেশী আন্দোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। हर दुकान को स्वदेशी से सजाना है। गर्व से कहो ये स्वदेशी है। गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं। मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं। ये हर भारतीय का मिजाज बनना चाहिए। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কার্যত শুরু হয়ে গেছে। তারপর একে একে রয়েছে লক্ষ্মী পুজো, দীপাবলি। উৎসবের এই আবহে প্রতি বছরই দেশ জুড়ে কেনাকাটার ঢল নামে। এই পরিস্থিতিতে বেশি করে মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। आज जाने अनजाने हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है। हमें इनसे भी मुक्ति पानी होगी। हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो। हर दुकान को
स्वदेशी से सजाना है। जब केंद्र और राज्य मिलकर आगे बढ़ेंगे तो आत्मनिर्भर भारत का सपना पूरा होगा। প্রথমে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপানো, তারপর H1B ভিসার মূল্য বহু গুণ বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে আতান্তরে পড়তে পারে তথ্য প্রযুক্তি শিল্পে কর্মরত অসংখ্য তরুণ তরুণী। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন কৌশলে স্বদেশী আনার প্রসঙ্গ সামনে আনলেন, তখন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, জিএসটি ধামাকা না ডোনাল্ডের থাপ্পড়? 8 বছর ধরে অযৌক্তিক জিএসটি ব্যবস্থা, বিমা, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির ওপর সম্পূর্ণ অযৌক্তিকভাবে উচ্চহারে জিএসটি আদায়ের পর মার্কিন শুল্কচাপের মুখে ভারসাম্য রাখতে নরেন্দ্র মোদী জিএসটি কমাতে বাধ্য হয়েছেন। গোটা জিনিসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জিএসটি যে কাঠামোটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে সেটা বাস্তবসম্মত নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে সেই পথে আসতে হয়েছে, আবার সেই কথাগুলো বলছেন, তো মার কাছে মাসির গল্প হচ্ছে। ট্রাম্পের ভয়ঙ্কর শুল্ক চাপানোর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়বে? ট্রাম্পের নতুন ভিসা নীতির ফলে ভারতের যুব প্রজন্মের কর্মসংস্থানের কতটা ক্ষতি হবে তা নিয়ে জল্পনার মধ্যেই দেশের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে বারবার উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা। जब भारत समृद्धि के शिखर पर था, तब भारत की अर्थव्यवस्था का मुख्य आधार हमारे एमएसएमई थे, हमारे लघु और कुटीर उद्योग थे। भारत को आत्मनिर्भर बनाने का बहुत बड़ा दायित्व हमारे एमएसएमईज यानी हमारे लघु, मध्यम और कुटीर उद्योगों पर भी है। जो हम देश में ही बना सकते हैं वो हमें देश में ही बनाना चाहिए। প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর দেওয়ার কথা বলছেন, আর এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন, জিএসটি সংস্কারের পরেও এখনও বেশ কিছু সমস্যা থেকে গেছে, যার মধ্যে অর্থনীতিতে প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী এমএসএমইর উদ্বেগগুলির অর্থপূর্ণ সমাধান করতে হবে। বড় ধরনের পদ্ধতিগত বদল ছাড়াও আন্তঃরাজ্য সরবরাহের সীমা আরও বাড়াতে হবে। এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই জিএসটি বিরোধিতা করেছিলেন। এই জিএসটি রাহুল গান্ধীর কথা শোনেননি। গব্বর সিং ট্যাক্স বলে বারে বারে তিনি বলেছেন, ওয়ান ক্যাপের কথা বলেছিলেন। সেই রাহুল গান্ধীর চাপেই তারা কিছুটা হলেও পিছু হটেছেন। জিএসটি সংস্কারের ফলে কেনাকাটা কি হারে বাড়ে, মানুষ কতটা খরচ করে, দেশীয় উৎপাদন কি পরিমাণে বৃদ্ধি পায়, সরকার বণিক মহলকে বিনিয়োগে কিভাবে আশ্বস্ত করে, তার উপরে নির্ভর করছে আত্মনির্ভর ভারতের সাফল্য। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ।